হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি যার নাম হচ্ছে লাভ অ্যাজ ফায়ারওয়ার্কস। তো চলুন এক্সপ্রেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখি যার নাম হচ্ছে সিনফাই। তাকে আমরা এখানে খুবই ব্যস্ত দেখি। অ্যাকচুয়ালি সে শপিং মলে যাচ্ছিল। কয়েকদিন পরেই তার বয়ফ্রেন্ডের বার্থডে আসতে চলেছে, তাই সে মলে যাচ্ছে কোনো লিমিটেড এডিশনাল স্যুট বাই করতে। আর এই মলেই ইফাই নামের এক ব্যক্তি, যে এই ড্রামার মেল লিড ছিল, তার সাথে ধাক্কা লাগে। বাট সে অতটা নোটিস করে না। আর ইফাইও এখানে এসেছিল তার জিএফ এর জন্য কোনো গিফট কিনতে। এরপর আমরা ইফাইকে একটি রেস্টুরেন্টে দেখি যেখানে সে বিজনেস মিটিং এর জন্য গিয়েছিল, কারণ সে খুব বড় একটি কোম্পানির সিইও ছিল। আর আজ সে এখানে এসেছিল খুব বড় একটি ডিল করতে। ওই একই রেস্টুরেন্টে আমরা সিনফাইকে দেখি যে তার ফ্রেন্ডের সাথে লাঞ্চ করতে এসেছিল। যখন তার ফ্রেন্ড তার হাতে এত গিফটের প্যাকেট দেখে, সেটাকে বোঝায় তোমার নিজের উপরেও টাকা ইনভেস্ট করা দরকার। যদি তুমি সব টাকা তোমার বয়ফ্রেন্ডের পেছনে খরচ করে দাও, তাহলে তুমি নিজের জন্য কি রাখবে? তুমিও ইনভেস্টমেন্ট কোম্পানিতে জব করো, তাই নিজেকে মেনটেন করার জন্য তোমার তো টাকা খরচা করাই দরকার। আর তা না করে তুমি সবসময় নিজের বয়ফ্রেন্ডের পেছনে টাকা খরচ করে যাচ্ছ। বাট তার ফ্রেন্ডের কোনো কথাই যেন তার গায়ে লাগে না। তখনই তার বসের মেসেজ আসে তার কাছে, তাই সে সেখান থেকে চলে যায়। আর এখানে আবারও একবার ইফাই তাকে নোটিস করে। আর সিন যখন অফিসে আসে, সে জানতে পারে তার ডেটা অ্যানালিসিসের কারণে তার ব্যাংকের কারেক্ট এমপ্লয় মিস্টার ওয়াংকে এক্সপোজ করে দিয়েছে সে। তাই মিস ওয়াং তাকে ক্রেডিট দেওয়ার জন্য তাকে এক জায়গায় নিয়ে যাচ্ছিল। আর আমরা জানতে পারি ওই একই হোটেলে ইফাইও যাচ্ছে তার নেক্সট মিটিংয়ের জন্য। আর মিটিংয়ের মাধ্যমেই সে আজকে ডিলটি জিততে চাইছিল, কারণ এই মিটিংয়ের জন্য তার নাম মিস্টার ওয়াং নিয়েছিল। আর সে প্রমাণ করতে চাইছিল যে সে কতটা যোগ্য। আর অন্যদিকে সিনফাই যে কোম্পানিতে কাজ করতো তা ইফাইয়ের কোম্পানির প্রতিদ্বন্দ্বী ছিল। তাই এখানে তার বস তাকে বলছিল তোমাকে এমন কিছু করতে হবে যাতে তারা এই ডিলটি না পায়। এরপর সিনফাই হোটেলে পৌঁছে এক্সিট ডোরের দিকে যাচ্ছিল, কারণ সেখান থেকেই তারা আসবে। বাট এখানে আবারও ইরফানের সাথে তার ধাক্কা লেগে যায়। ইরফান তাকে চিনতে পেরে যায় আর বলে সকাল থেকে আমি দেখি তুমি আমার আশেপাশেই ঘুরছো, মনে হচ্ছে মিটিংয়ে যাওয়া থেকে তুমি আটকাতে চাইছো আমাকে। এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। যখন কি সিনফাই নোটিস করে ধাক্কা লাগার কারণে তার ফোন নিচে পড়ে ভেঙে গিয়েছে। অন্যদিকে আমরা লিফাই নামের এক মেয়েকে দেখি, সে সিনফাইয়ের বয়ফ্রেন্ড বাংয়ের সাথে দেখা করতে এসেছিল। অ্যাকচুয়ালি লিফাই ওই ব্যাংকের ওনারের মেয়ে ছিল, যে ব্যাংকের সিনফাইয়ের বয়ফ্রেন্ড বাং ম্যানেজার ছিল। আর এই নিয়ে কিছু এমপ্লয় গসিপ করছিল যে লিফাই বাংয়ের সাথে প্রত্যেকদিন দেখা করতে কেন আসে। অন্যদিকে আমাদেরকে মিটিংয়ে দেখানো হয় যেখানে মিটিং শুরু হয়ে গিয়েছিল, বাট ইফাই এখনও আসেনি। তাই মিস ফাং ভাবে হয়তো তার এমপ্লয় ইফাইকে আটকাতে সফল হয়েছে। বাট তখনই সেখানে ইফাই উপস্থিত হয় এবং ডকুমেন্ট সাবমিট করে দেয়। এরপর সিনকে আমরা তার বসের সাথে দেখি, যেখানে তার বস তাকে জিজ্ঞাসা করছিল তুমি এত ট্যালেন্টেড, তারপরেও প্রমোশন হওয়ার থেকে তুমি নিজেকে কেন আটকাও? আর সামান্য এক ডেটা অ্যানালাইসিসের জব নিয়ে কেন পড়ে যাচ্ছ, যেখানে সকলের পেছনে তোমাকে থাকতে হবে? সিনফাই জানায় অ্যাকচুয়ালি আমি খুব তাড়াতাড়ি আমার বিএফ এর সাথে বিয়ে করতে চলেছি, তাই আমি এমনই জব চাই যেখানে আমি আমার ম্যারেজ লাইফ ভালো করে মেনটেন করতে পারবো। আর এরপর সিনফাইকে পিক করতে তার ফ্রেন্ড দাংইউং চলে আসে। আর যখন দাংইউং জানতে পারে যে সিনফাই আবারও প্রমোশন রিজেক্ট করেছে, সে অনেক বেশি রেগে যায়। দাংইউং তাকে বোঝায় প্রথমে তুমি নিজেকে সেটেল করো, নয়তো পরে তোমাকে রিগ্রেট করতে হবে। কারণ তার বয়ফ্রেন্ড তো এদিকে লিফাইয়ের সাথে ডিনার ডেটে যাওয়ার কথা বলছিল। এরপর সিনফাইকে আমরা তার নিউ অ্যাপার্টমেন্টে দেখি, যেখানে আর কিছু ফর্মালিটি পূরণ করার জন্য সে হোম সার্ভিস অফিসে যায়, যেখানে আবারও একবার তার ইফাইয়ের সাথে দেখা হয়। আর ইফাই এখানে এসেছিল তার বাসাটি সে বিক্রি করে নতুন কোনো রেন্টাল হাউস ভাড়া নেবে বলে। সিনফাই বলে তোমার জন্য আমার ফোন ভেঙে গিয়েছে। বাট ইফাই তো তার এই কথার কোনো আনসার না দিয়ে সেখান থেকে চলে যায় জিএফ এর সাথে দেখা করতে, যেখানে তার জিএফ কে সে কোনো পার্সনকে গুড বাই বলতে দেখে। আর তাকে দেখে মনে হচ্ছিল সে তার খুবই ক্লোজ, যা ইফাইয়ের একটু অদ্ভুত লাগে। এরপর গুই এসে যখন ইফাইয়ের কারে বসে সে তাকে একটি ব্যাগ দেয়। গুই প্রথমে তো খুশি হয়ে যায়, বাট যখন সে জানতে পারে এটা তার জন্য নয়, সে একটু রেগে যায়। কারণ গুই একটা লোভী মেয়ে ছিল, যে চাইতো তার বয়ফ্রেন্ড তাকে এক্সপেন্সিভ গিফট দেবে আর তার সমস্ত শখ আহ্লাদ পূরণ করবে। এরপর তারা যখন ডিনারে আসে, ঠিক তার পাশের টেবিলেই আমরা বাং আর মিস লিফাইকে দেখি, যে বাংকে বলছিল তারা টিনেজেও একসাথে ছিল। আর এখন তাদের কোম্পানির উন্নতির জন্য সে বাংয়ের উপরেই বিশ্বাস করছে। এখানে ইফাই তার জিএফকে জানায় তাড়াতাড়ি করে নিজের জিনিসপত্র প্যাক করে নাও, কারণ আমরা এখন থেকে রেন্টাল হাউসে থাকবো। যা শুনে তার জিএফ একটু অবাক হয়।
আর তার মনে হয় ইফাই খুব তাড়াতাড়ি ভিখারি হতে চলেছে। আর সেখানে লিফাই বাংকে অফার দেয় যে তুমি আমাদের কোম্পানির সিএফআই হয়ে যাও, যা তার পোস্টের থেকে অনেক ভালো পোস্ট ছিল। তাই বাং এটা অ্যাকসেপ্টও করে নেয়। লিফাই তাকে একটা ওয়াচ গিফট করে। এরপর যখন সে বাসায় আসে সে দেখে সিনফাই তো তার জন্য ওয়েট করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। আর তখন এই সিনফাই জেগে ওঠে আর তাকে বার্থডে উইশ করে। বাং তাকে জানায় তার প্রমোশন হয়েছে, যা শুনে সে একটু অবাক হয়, কারণ সে আশা করছিল বাং হয়তো তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। বাং তো উল্টে তাকে বলে এই বাসাটি সেল করে দিতে, যা কেনার জন্য সিনফাই এত পরিশ্রম করেছে, তাই সে মানা করে। বাট বাং এটাতে রেগে যায় আর সিনের দেওয়া গিফট না দেখেই সেখান থেকে চলে যায়। সিনফাই তাই তার পুরোনো অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর বাংকে মেসেজ করে। রিপ্লাইয়ের ওয়েট করতে করতে সে সেখানেই ঘুমিয়ে যায়। নেক্সট ডে যখন উঠে এসে দেখে বাং তো তাকে কোনো রিপ্লাই করেনি। নেক্সট ডে দাং ইউ বাংয়ের সাথে অফিসে দেখা করতে আসে। অ্যাকচুয়ালি আগের দিন যখন সে তার বয়ফ্রেন্ডের সাথে ওয়াক করতে বেরিয়েছিল, সে বাংকে লিফাইয়ের সাথে দেখেছিল আর যাদেরকে তার অনেক বেশি ক্লোজ মনে হয়েছিল। তাই সে চাইছিল বাং যাতে সমস্ত সত্যিটা সিনফাইকে বলে দেয়, বাট বাং তার কথা সিরিয়াস নেয় না। অন্যদিকে আমরা ইফাইকে দেখি, যেই তার ফ্রেন্ডের সাথে স্পিচ দিচ্ছিল ফ্রডের ব্যাপারে, আর তার জিএফ শপিং মলে এটাই দেখছিল তার কোন ব্যাগটা নেওয়া দরকার। আর ওই শপিং মলেই আমরা বাংকে লিফাইয়ের সাথে দেখি, যেখানে লিফাই বাংকে একটি ওয়ালেট গিফট করে। আর যখন বাং তার পুরনো ওয়ালেটটি এক্সচেঞ্জ করছিল, সেখানে থাকা তার আর সিনফাইয়ের ফটো সে নতুন ওয়ালেটে নেয় না, যা লিফাইয়ের একটু অদ্ভুত লাগে। অন্যদিকে সিনফাই যে তার বিয়ে বাংয়ের জন্য কেক বানিয়ে তার জন্য নিয়ে যাচ্ছিল, তখনই তার কাছে তার ফ্রেন্ড দাং ইউর কল আসে, যে তাকে জানায় কাল আমি তোমার বিএফকে কোনো অন্য মেয়ের সাথে দেখেছি। বাট তার তো এই কথাটা বিশ্বাসই হচ্ছিল না। ঠিক তখনই সামনে এসে তার বয়ফ্রেন্ড বাংকে লিফাইয়ের কার থেকে নামতে দেখে। লিফাই চলে যাওয়ার পর সে বাংয়ের কাছে এসে জিজ্ঞাসা করে ওই মেয়েটি কে ছিল। বাট বাং তাকে বলে আমি তোমার সাথে আর থাকতে চাই না, নাই তোমাকে বিয়ে করতে চাই, কারণ তোমার সাথে দেখে আমার অনেক বেশি বিরক্তকর ফিল হয়, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করছি। যা শুনে সিনফাইয়ের তো বিশ্বাসই হচ্ছিল না। বাং তাকে আরও বলে যে তোমার আর আমার গোল সম্পূর্ণ আলাদা, আমাদের মধ্যে কোনো মিলই নেই। যা শুনে তো সিনফাই অনেক বেশি রেগে যায় আর বলে আমি একটু আগেই তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখেছি, তাই আমি তোমার উপর আর ট্রাস্ট করতে পারছি না। বাং তাকে বলে সবসময় তুমি নিজের হিসাবে সমস্ত কিছু হ্যান্ডেল করো, নিজের পেরেন্টসের খেয়াল রাখা আর নিজের জব, তারপর নিজের পেরেন্টসের হেল্প নিয়ে বাসা কিনে নিলে আর তারপর ওয়েডিং ডেটও ঠিক করে নিলে, যাতে আমার এটাই মনে হয়েছে যে আমার ইম্পর্টেন্ট তোমার কাছে কতটা। আমার মতামতের তো কোনো ভ্যালুই নেই, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করছি। সিন স্যাড হয়ে সেখানেই বসে কান্না করতে থাকে আর বিএফের জন্য নিয়ে আসা কেক সে নিজেই খাচ্ছিল। তখনই তার ফ্রেন্ড দাংইউ সেখানে আসে ভাঙা মন নিয়ে। সিনফাই সব কিছু তাকে বলে। দাংইউ তাকে তার সাথে যেতে বলে যাতে তারা সেই মেয়ের খোঁজ করতে পারে যাকে বাং এখন লাইক করে। বাট সিনফাই সেখানে বসে কান্না করতে থাকে আর বলে আমি কোথাও যাব না, কারণ আমি এটা বুঝে গিয়েছি বাং আমাকে আর পছন্দ করে না। তাই সে তার বাসায় ফিরে আসে। বাট এখানেও বাংয়ের সাথে কাটানো পুরনো স্মৃতি তার বারবার মনে পড়ছিল, তাই সে বাসা থেকে সমস্ত জিনিস প্যাক করে বাইরে চলে আসে। সে অনেক বেশি ড্রাঙ্ক করে নিয়েছিল। তখন এখানে দুই বদমাস ছেলে তাকে বিরক্ত করে আর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ইফাই, যে তার হেল্প করে আর তাকে নিজের কারে গিয়ে বসায়। সে তাকে বাসায় নিয়ে যেতে পারবে না, তাই সিনফাইকে সে তার কারেই ঘুমোতে দেয়। নেক্সট ডে যখন সিনের চোখ খুলে সে নিজেকে অন্য কারোর কারে পেয়ে অনেক বেশি অবাক ছিল আর সমস্ত জিনিস নিজে চেক করছিল যে কোথাও কেউ কি তার জিনিসপত্র চুরি করেছে কিনা। বাট তখন সে একটি নোট দেখতে পায় যেখানে লেখা ছিল যখন কার থেকে বেরোবে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরোবে, কারণ কার থেকে বেরানো মাত্র এটা অটোমেটিকলি লক হয়ে যায়। ইরফান ওই নোটে থ্যাঙ্কস লিখে তার হেল্প করার জন্য। এরপর যখন সে অফিসে আসে তার এক এমপ্লয় তাকে তার কাজের জন্য হেল্প করতে বলে। এদিকে বাং যে বসকে বলে রিজাইন দিয়ে দেয়, তখনই সেখানে দাঁড়িয়েও আসে আর বাংকে কথা শুনে এসে যে কতটা বেইমান তা সকলের সামনে বলে। তাদের আওয়াজ শুনে বস বাইরে আসে আর তাদেরকে কথা শোনে আর বলে বাং এখন এই কোম্পানির এমপ্লয় নয়, কারণ সে রিজাইন দিয়েছে। এদিকে সিনফাই তার কাজ করে বাসায় ফিরছিল, তখনই তার ওই কালিগ যার কাজে সিনফাই হেল্প করেছিল সে তাকে সাইডে নিয়ে যায় আর কথা শোনায় তুমি আমার কাজের ক্রেডিট নেওয়ার কেন চেষ্টা করছো। বাট সত্য তো অন্য কিছুই ছিল। সিনফাই যখন ওই কালিকের কাজ কমপ্লিট করে তার ডেস্কে তা রাখতে গিয়েছিল, তখন বস তাকে দেখে নিয়েছিল আর ওই সময় ওই কালিগ বাইরে কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এরপর সিনহাই দাংইউর সাথে কাজ করতে যায়, যেখানে ইফাই তার ফ্রেন্ড চিংইউনের সাথে ছিল আর তাকে এসে বলছিল এমন ফুড টেস্ট করতে না আর নিজের স্ট্যাটাস মেনটেন করতে। তখনই তার দেখা সিনফাইয়ের সাথে হয়, যাকে দেখে সে বলে তুমি কি আমার উপর নজর রাখছো। সিনফাই বলে নো মিস্টার, আমি এখানে আমার কাজ করছি।
আর এই সুযোগে সে তার ফোন ভাঙার টাকাও তার থেকে চেয়ে নেয়। তার কাছে ক্যাশ ছিল তাই সে চ্যাংইউনের থেকে হেল্প নেয়। আর আমরা দেখি এখানে কোনো পার্সন ইফাইয়ের উপর নজর রাখছিল আর সিনফাইকে তার সাথে কথা বলতে দেখে সে তার লোকেদের সিনফাইয়ের উপরও নজর রাখতে বলে। নাইটে সিনফাই অফিসে গিয়ে ওভারটাইম কাজ করছিল, তখনই তার এক ফ্রেন্ড তার কাছে আসে যে তাকে তার সাথে বারে যেতে চাইছিল। সিনফাই বলে, আমি যে এই অ্যাপার্টমেন্টটা নিয়েছি তা অনেক বেশি এক্সপেন্সিভ আর যার রেন্ট আমি একা ভরতে পারবো না, তাই রুমমেট হিসেবে আমি একটি মেয়েকেও খুঁজে নিয়েছি। এইসব কথা বলার পর তার ফ্রেন্ড চলে যায় বারে আর সে তার কাজে লেগে পড়ে। নেক্সট ডে সিনফাইয়ের ফ্ল্যাট দেখার জন্য একটি মেয়ে এসেছিল আর আমরা দেখি এটা তো ইফাইয়ের গার্লফ্রেন্ড গুই ছিল। অন্যদিকে ইফাই, চ্যাংইউন আর তার বাকি কিছু ফ্রেন্ডের সাথে বারে বসেছিল, যেখানে তার ফ্রেন্ডরা এক ছেলের সাথে গুইয়ের ফটো দেখিয়ে বলে মনে হচ্ছে এটা তার বিএফ। যা দেখে ইফাইও অনেক বেশি অবাক ছিল, বাট সে এমন প্রিটেন্ড করে যেমন কি তাতে তার কিছুই যায় আসে না। নেক্সট ডে সিনফাই যখন নিজের লাগেজ নিয়ে সেই অ্যাপার্টমেন্টে আসে, সেখানে সে ইফাইকে দেখে ইফাইও তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে চেঁচানো শুরু করে। সিনফাই তাকে জানায় সেই অ্যাপার্টমেন্টটি কোনো মেয়ের সাথে শেয়ারে নিয়েছে, তাই ইফাই সেখান থেকে চলে যাচ্ছিল, বাট তার জিএফ গুই এসে তাকে আটকায়। আর এই ব্যাপার নিয়ে গুই আর ইফাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। আর তাদের ঝামেলা দেখে তো সিনফাইয়ের অনেক বেশি বিরক্তকর লাগছিল, তাই সে বলে তাড়াতাড়ি করে অ্যাপার্টমেন্ট খালি করো। গুই তাকে এগ্রিমেন্ট দেখিয়ে বলে যদি তুমি চাও আমরা এখান থেকে চলে যাই তাহলে এগ্রিমেন্টের রুল অনুযায়ী তোমাকে কম্পেনসেট করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টটি ভাড়াতে নেওয়ার আগে গুই সিনফাইয়ের সাথে কথা বলে নিয়েছিল আর সিনফাইও তাকে বলেছিল তার জন্য সে বাড়ির ভাড়া একটু কম করে দেবে আর কুকিংও সেই করে নেবে। আর সেই জন্যই গুই রাজি হয়েছিল এই অ্যাপার্টমেন্টটি ভাড়াতে নেওয়ার জন্য। বাট সিনফাইয়ের কাছে তো এত টাকা ছিলই না, তার লোনও চলছে এখনও। বাট ইফাই তো তার জিএফকে নিয়ে সেখান থেকে যেতে চাইছিল। গুই বলে যদি আমরা এখান থেকে চলেও যাই তাও আমরা অন্য কোনো বাসা ভাড়াতে পাবো না, কারণ সে সমস্ত টাকা ব্যাগ কিনতে লাগিয়ে দিয়েছে যা ওই দিন সে মলে দেখছিল। যা শুনে তো ইফাই রেখে ওই ব্যাগটি ফেলে দিতে চাইছিল, বাট সিনফাই আর গুই তাকে আটকায়। এরপর তারা তিনজন বসে এটা ডিসাইড করে যতক্ষণ না তারা নতুন কোনো ভালো বাসা পাচ্ছে ভাড়াতে ততদিন পর্যন্ত তারা এখানেই থাকবে। এরপর সিনফাই ভাঙে সমস্ত জিনিস দেওয়ার জন্য নিচে চলে যায়, যেখানে তখনই সে ওই রেড গাড়িটি দেখে তার কাছে যায়। বাট এখানে তো ইফাই ছিল না, বরং অন্য কোনো এক ছেলে ছিল যার নাম জিহাও ছিল। সিনফাইয়ের মনে হয় হয়তো ওই দিন ড্রাঙ্ক অবস্থায় এই ছেলেটি তার হেল্প করেছে, তাই সে তাকে থ্যাঙ্কস বলে বাসার ভেতরে গুই ইফাইকে জিজ্ঞাসা করছিল তুমি এতক্ষণ কোথায় ছিলে। সে জানায় আমি তো আমার ফ্রেন্ড জিহাওয়ের কার তাকে দিতে গিয়েছিলাম। যা শুনে তো গুই অনেক বেশি অবাক হয় যে তার বিএফ তার বাসাটিও বিক্রি করে দিয়েছে আর ওই কার্ডটিও তার নিজের ছিল না। এদিকে সিনফাই বাংকে তার সমস্ত জিনিসপত্র দিয়ে বলে আমি যে হলটি বুক করেছিলাম তা ক্যান্সেল করে দিয়েছি, টাকা রিটার্ন করা মাত্রই আমি তোমাকে অর্ধেক টাকা পাঠিয়ে দেবো। যা শুনে বাং জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দাঙিওকে তার বিএফ লু মিস লিফাইয়ের ব্যাপারে বলছিল আর তার ব্যাকগ্রাউন্ডের কথা শুনে তো দাঙিও অনেক বেশি রেগে যায় আর এই সব কিছু সিনকে এখনই বলবে বলে সে যাচ্ছিল, বাট তার বিএফ তাকে আটকায় আর বলে দেখো অলরেডি তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই এখন সিনকে মুভ অন করতে দাও, কারণ এইসব কথা এখন শুধুমাত্র সিনকে কষ্টই দেবে। আর যা দাঙিওরও ঠিক মনে হয়। এদিকে আমরা ইফাই অ্যান্ড তার জিএফকে দেখি যারা একসাথে ডিনার করছিল, তখনই ইফাইয়ের কাছে কারোর ভয়েস মেসেজ আসে যেখানে সে সিনফাইয়ের নাম মেনশন করে। আর এটা শুনে তো তার জিএফ রেগে ডিনার টেবিল থেকে উঠে চলে যায়। নেক্সট ডে ইফাই চেয়ারম্যান লিউর সাথে দেখা করতে চায়, যিনি তাকে বলেন ব্যবসার ক্ষেত্রে আমরা সকলের উপর বিশ্বাস করতে পারি না, তাই এমন কোনো পার্সনকে দরকার যে তার কাজের প্রতি লয়াল হবে এবং সৎভাবে কাজ করে যাবে। তাই ইফাই তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। যখন ইফাই বাইরে আসছিল সেখানে সে সিনফাইকে দেখতে পায় যে তার ওয়েডিং হল বুকিং ক্যান্সেল করতে এসেছিল অ্যান্ড রিফান্ড নিতে এসেছিল, বাট ওখানে লোকেরা তাকে মানা করে দেয়। এইসব ইফাইও শুনে নেয়, তখনই তার হেলথ খারাপ হয়ে যায়। ইফাই তার হেল্প করে অ্যান্ড তাকে কারে নিয়ে আসে। যদি তোমার শারীরিক কন্ডিশন ঠিক না হয়ে থাকে তাহলে তো বেরোতে গেলে কেন। এরপর যখন তারা অ্যাপার্টমেন্টে ফিরে আসে আজকের দিন লিফটের কাজ চলছিল, তাই তাদেরকে বাধ্য হয়ে সিঁড়ি থেকে উপরে যেতে হয়। এখানে ইফাই তার হাত ধরে উপরে যেতে সাহায্য করছিল, বাট যখনই তারা তাদের বাসায় ফিরে আসে দেখে সারা বাড়িতে পানি ভরে গিয়েছে, কারণ ট্যাপ খোলা ছিল। তারা তাড়াতাড়ি করে ট্যাপ বন্ধ করে বাসাটি ক্লিন করে। এরপর তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। আর যখনই সেখানে গুই আসে ইফাই তাকে কথা শোনায়, কারণ সে ভালো করে জানতো সে তার ফ্রেন্ডের সাথে কথা বলা এত বিজি ছিল যে ট্যাপ বন্ধ করতে ভুলে গিয়েছে। অন্য কোনো মেয়ের সামনে নিজের বয়ফ্রেন্ডের মুখে এমন কথা শুনে তার ইনসাল্ট ফিল হয়, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে যখন তারা অফিসে যাচ্ছিল, এখানে লিফটে বেশি লোক হওয়ার কারণে লিফট বন্ধই হচ্ছিল না। আর এখানে সিন তার ফোনেই মুখ ঢুকিয়েছিল
ইফাই ট্রিক করে তাকে লিফট থেকে বাইরে করে দেয়। এরপর সে চলে আসে মিটিংয়ের জন্য, যেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে শিনের ব্যাপারে সমস্ত কিছু আপডেট দেয় যে সে ব্যাংক অফিসে কাজ করে আর তার ইনফরমেশন চেক করার জন্য ইফাই ব্রেকও নিয়ে নেয়। এদিকে সিনফাইয়ের ওই কালিকের সাথে আবারও তার ঝগড়া হয়ে যায়, কারণ এই কালিকের এখনও মনে হচ্ছিল সিনফাই তার কাজের ক্রেডিট নিয়েছে আর সে রেগে তার দিকে কফি ছুড়ে দেয়। আর যা সিনফাইয়ের উপর পড়তো তার আগে ইফাই তাকে এসে হাইড করে, তাই ফাং এসে ওই এমপ্লয়কে বকা দেয়। আর এখানে সিনফাই জানতে পারে তাদের নিউ প্রজেক্টের টিম লিডার হচ্ছে ইফাই। এই ব্যাপারে সে তার ফ্রেন্ডকেও জানায় যে ইফাই তার টেনে না হয়। তার ফ্রেন্ড বলে এই কথাটা অফিসে যেন কেউ জানতে না পারে, নয়তো তাদের প্রজেক্টে প্রবলেম আসতে পারে। এরপর বাসাতে ইফাই যখন বাসায় ফিরে আসে সে খুবই সুন্দর একটি স্মেল পায়। অ্যাকচুয়ালি সিনফাই স্যান্ডউইচ বানিয়েছিল। সিনফাই ইফাইকেও অফার করে খাওয়ার জন্য, বাট ইফাই তো অ্যাটিটিউড দেখিয়ে বলে নো, আমার এইসব জিনিস পছন্দ নয়। বাট দূরে দাঁড়িয়ে দেখে সে তার স্মেল করতে থাকে। সিনফাই যখন কাজে যাচ্ছিল সে তাকে স্যান্ডউইচ শেষ করতে বলে, বাট তাও সে এমন প্রিটেন্ড করে যেমন কি সে সত্যিই খাবে না। বাট যখনই সিনফাই বাইরে যায় সে এক ক্ষুধার্ত প্রাণীর মতো ওই স্যান্ডউইচের উপর ঝাঁপটে পড়ে। এদিকে আমরা তার জিএফকে দেখি যে তার বসের সাথে ছিল, অ্যান্ড তার বস তাকে খুব দামি একটি স্যুট বাই করে দিচ্ছিল। আর যেমনটা আপনারা জানেন যে সে খুব লোভী একটি মেয়ে ছিল, তাই এটার জন্য যদি তার বসের ক্লোজও তাকে যেতে হয় তাও সে করবে। আর এখানে সিনফাইও তাকে দেখে নেয়। বাসায় ফিরে সে ভাবছিল যে ইফাইয়ের গার্লফ্রেন্ডের ব্যাপারে সে কি তাকে বলে দেবে নাকি এটা বলা তার ঠিক হবে না। ইফাইয়ের জন্য তার অনেক বেশি খারাপ লাগছিল, তাই তাকে একসাথে ডিনার করার অফার দেয়। আর এখানেও ইফাই এমন প্রেটেন্ড করে যে সে বাইরে থেকে খাওয়ার অর্ডার দিয়ে দেবে, তাই সিনফাই অ্যাজ ইউর উইশ বলে খাবার নিয়ে রুমে চলে আসে। এখানে তার মম ড্যাড তাকে কল করে বলছিল তোমার বিয়ের জন্য ডেট ফিক্স করে নেওয়া দরকার। এবার সে কি করে বলতো যে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপই হয়ে গেছে, তাই সে বাহানা লাগায় আমাদের আরও কিছু দিনের টাইম লাগবে এই ব্যাপারে ডিসাইড করতে। এরপর যখন সে বাইরে আসে ইফাই বলে সে তার সমস্ত কথা শুনে নিয়েছে, তাই তোমার ফ্যামিলিকে সমস্ত সত্যটা বলে দেওয়া দরকার। সিনফাই বলে তুমি আমার ব্যাপারে নাক না গলিয়ে নিজের জিএফকে দেখো। নেক্সট ডে সিনফাই যখন অফিসে আসে তাকে জানানো হয় তাদের অফিসে একটি টার্গেট লিস্ট বের করানো হয়েছে, যার অ্যাকর্ডিং তাকে জব থেকে বের করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এই সব তার ওই কালিগ করেছিল যার সাথে কাল ঝগড়া হয়েছিল। সিনফাই স্যাড হয়ে তার জিনিসপত্র নিয়ে কোম্পানির বাইরে চলে আসে আর তাকে যেতে সিনফাইও দেখে নেয়। আর এই ব্যাপারে যখন ম্যানেজারকে জিজ্ঞাসা করে ম্যানেজার জানায় সে এক ক্যাপেবল এমপ্লয় ছিল আর তাকে অন্য কোনো কারণের জন্য জব থেকে বের করা হয়েছে। ইভেন তো আপনার ড্যাডও তার উপর নজর রাখছিল কয়েকদিন ধরে, আর আপনার এক ফটো তার সাথে দেখেছে, তাই তাকে জব থেকে বের করা এটাও একটা কারণ হতে পারে। আর এটা জানার পরই ইফাই বেরিয়ে যায় তার ড্যাডের সাথে কথা বলার জন্য। এদিকে আমরা দাঙ্গিউকে দেখি যখন সে সিনফাইয়ের ব্যাপারে জানতে পারে যে তার জবটি চলে গিয়েছে, তখন সে তাকে নতুন জব খুঁজে পেতে হেল্প করে। ইফাই যখন ড্যাডের কাছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে সে বলে আমি তো এমন কোনো ফটো তুলিনি। ইফাইও একটু অবাক হয়। এখানে তার ড্যাড তাকে বলে ফ্যামিলি বিজনেস জয়েন করতে, বাট ইফাইয়ের এটাতে কোনো রকম ইন্টারেস্ট ছিল না। সিনফাই যখন বাসায় ফিরে তার গুইয়ের সাথে দেখা হয় যে তাকে তার আর ইফাইয়ের কারে থাকা একসাথে ফটো দেখায়। আর সে তাকে এটাও বলে তোমার দুজনের এই ফটোটি দেখে আমি একদমই হতাশ হইনি, বরং আমি নিজেই কয়েকদিন ধরে তার সাথে ব্রেকআপ করতে চাইছিলাম, এখন তো আমি রিজনও পেয়ে গেলাম, আর এখন আমি চাই যে এই ব্রেকআপের খবরটা তুমি নিজে কি ইফাইকে বলো। সিনফাই বাসার ভেতরে এসে প্রথমে তো নিজের সমস্ত জিনিস গুছিয়ে নেয়, এটা ভেবে যে হয়তো ব্রেকআপের কথা শুনে ইফাই রেগে জিনিসপত্র ভাঙচুর করবে। তখন সেখানে ইফাই চলে আসে আর প্রথমে তো সিনফাই সেই ফটোটির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। ইফাই জানায় ওই রাতে আমি শুধু তোমার হেল্প করছিলাম। সিনফাই তাকে ব্রেকআপের খবরটা জানিয়ে দেয়। আর যেহেতু গুই এখানে আর থাকছে না, তাই রাত্রেবেলা সিনফাই গুইয়ের সমস্ত জিনিসপত্র প্যাক করে বাইরে করে দেয়। নেক্সট ডে গুই তাকে কল করে যে প্লিজ তুমি কি আমার জিনিসপত্রগুলো আমার কাছ পর্যন্ত দিয়ে যাবে, অ্যাকচুয়ালি আমি মুখোমুখি যেতে চাই না। আর তার কথাতে সিনফাই যখন তার জিনিসপত্র দেওয়ার জন্য যায় তখন সেখানে ইফাই চলে আসে, বাট সিনফাই বলে আজ আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাবো, তাই তুমি এই রুমে চলে যাও। আর যখন ইফাই রুমে চলে যায় সে তাড়াতাড়ি করে গুইয়ের সমস্ত জিনিস নিয়ে বাইরে চলে আসে। আর যখন গুই তার সমস্ত জিনিসপত্র নিচ্ছিল তখন সেখানে ইফাই চলে আসে আর তাকে বলে এভাবে লুকিয়ে যাওয়ার কি আছে, তুমি তো আমার সামনে থেকে এগুলো নিয়ে যেতে পারতে। গুই রেগে গিয়ে বলে তোমার কাছে এখন নাই টাকা আছে আর নাই স্ট্যাটাস, আর তুমি তোমার ড্যাডকে মানাতেও পারবে না, বাট আমি একটি সিম্পল অ্যান্ড সিকিউর লাইফ চাই, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করছি। এখানে ইফাই তাকে একটি কার্ড দিয়ে বলে আমি এই কার্ডে কিছু টাকা সেভ করেছিলাম তোমার জন্য আর আমি তোমাকে এটা দিতে চাই,
কারণ ইন ফিউচার যখন তুমি থাকার জন্য কোনো জায়গা পাবে না, তুমি টাকাটি ইউজ করতে পারবে। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়, বাট গুই স্যাড হয়ে কান্না করতে শুরু করে। নেক্সট ডে ইফাইকে আমরা ডিপ্রেশনে দেখি, আর সকালে শিনফাই যখন তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে, ইফাই তাকে বলে আমার তো মনে হয় এই ফ্ল্যাটটি অভিশপ্ত, কারণ এখানে যখন তুমি আর তোমার বয়ফ্রেন্ড এলে তোমাদের ব্রেকআপ হয়ে গেল, আর এখন আমার। এক মুহূর্তের জন্য শিনফায়েরও তার কথা সত্যি মনে হয়। সে হেসে বলে দূর, এরকম কথায় কে বিশ্বাস করে। রুমে এসে সে তার এক কালিগকে কল করে, যেখানে সে তাদের অপোজিট পার্টিকে ডিবেট করা একটি প্ল্যান বানাচ্ছিল। এদিকে শিনফাই সে তার কাজ করছিল, আর কাজ করতে করতেই অনেক রাত হয়ে গিয়েছিল। যখন সে ইফাইকে চেক করতে যায়, তার রুম থেকে তো কোনো আওয়াজই আসছিল না, ভেতর থেকে রুম লক ছিল। তাই শিনফাই ভয় পেয়ে যায় আর ভাবে ব্রেকআপের কারণে সে কিছু ভুল করে নেয়নি তো, অ্যান্ড সে পুলিশকে কল করতেই যাচ্ছিল। তখনই ভেতর থেকে ইফাই তাকে আওয়াজ দেয়। শিনফাই কনফার্ম হয় যে ইফাই বেঁচে আছে, তাই চুপচাপ গিয়ে সে নিজের রুমে ঘুমিয়ে যায়। নেক্সট ডে আমরা ইফাইকে দেখি যে তার কলিগকে বলছিল শিফাই গ্রুপে আমার কিছু গড়বড় মনে হচ্ছে, তাই একবার আমাকে তা চেক করতে হবে। তার কলিগ তাকে এটাও বলে তুমি কয়েকদিন ধরে অফিসে আসোনি, তাই প্রেসিডেন্ট অনেক বেশি রেগে আছে। বাট ইফাই এই কাজটি সিক্রেটলি করতে চাইছিল, তাই সে কয়েকদিন অফিস আসবে না বলে। এদিকে আমরা ফাংকে দেখি যে তার টিম মেম্বারদের উপর অনেক বেশি রেগেছিল, কারণ তাদের কাজের কোনো প্রোগ্রেসই সে দেখতে পাচ্ছিল না। আর সাথে সাথে সে ইফাইয়ের ব্যাপারেও জিজ্ঞাসা করে। এক এমপ্লয় জানায় 2 দিন অফিসে আসেনি। এদিকে আমরা শিনফাইকে দেখি সে গ্রসারি শপিং করে যখন বাসায় ফিরে আসে, ইফাইকে ডাকে একসাথে কুকিং করার জন্য, বাট তার কোনো রিপ্লাই আসে না, তাই সে একাই সমস্ত কুকিং করে। আর এবারে সে তার দরজা নক করে যে চলে এসো খাবার খেতে, বাট সে তাকে বলে ফোন চেক করতে। আর যখন চেক করে তাতে ইফাই অনেক মেসেজ করেছিল যে এইভাবে বারবার দরজা নক করে তাকে ডিস্টার্ব করতে না, আর খাওয়ার দরজার সামনেই রেখে দিতে বলে। শিনফাইও ঠিক এমনটাই করে। ইফাই হালকা একটু দরজা করে সমস্ত খাবার ভেতরে নিয়ে নেয়, আর খাওয়ার পর শিনফাইকে মেসেজ করে তার কুকিং এই কি কি খামতি আছে সেগুলো বলে যাচ্ছিল। যখন কি শিনফাই যখন প্লেটগুলো নিতে যায়, সে পুরো চেটে পুটে খেয়ে পরিষ্কার করে রেখেছিল তা। এরপর ইফাই যখন সমস্ত কাজ শেষ করে তার আবারও খিদে পেয়ে যায়, বাইরে এসে শিনফাইকে সে খাবারের কথা জিজ্ঞাসা করলে সে বললে বাকি খাবার আমি ফ্রিজে রেখে দিয়েছি, তাই তা খেয়ে সমস্ত ডিশেস ওয়াশ করে দাও। থালা ধোয়ার ভয়ে সে বলে দরকার নেই, আমি বাইরে থেকে অর্ডার করে নেব। অন্যদিকে আমরা বাসায় জেংইয়নকে দেখি, যেখানে তার মম তাকে বলছিল তুমি এখন বড় হয়ে গিয়েছো, তাই তোমার এক গার্লফ্রেন্ড বানিয়ে নেওয়া দরকার, বাট তার তো এমন কোনো প্ল্যান ছিল না। তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে বাইরে চলে যায়। এরপর মম তার রুমে আসে আর তার কম্পিউটার চেক করে, যেখানে গেম দেখে তিনি সেই গেমটি খেলা শুরু করে। আর যেহেতু তিনি গেমটি খেলতেই জানতো না, তাই তিনি চ্যাংইয়নের সমস্ত কয়েন হেরে যায়। আর এদিকে শিনের ফ্রেন্ড এইসব দেখে অনেক বেশি রেগে গিয়েছিল, কারণ সেও অনলাইন গেম খেলতো। যখন চ্যাংইয়ন তার রুমে আসে, মম ড্যাডকে দেখে সে সেখানে যায়। আর যখন সে জানতে পারে মম ড্যাড তার সমস্ত কয়েন লস্ট করে দিয়েছে, সে অনেক বেশি স্যাড হয় আর বাইরে চলে আসে। আর সেই ইফাইকে তার দুঃখের কথা জানায়। এদিকে শিনফাই ও তার ফ্রেন্ড রেস্টুরেন্টে এসেছিল ডিনার করার জন্য, আর যখন ডিনার করে তারা বাসায় ফিরছিল, রাস্তায় ইফাই আর জিংইয়নকে দেখে জিংইয়ন এখানে ভমিটিং করছিল। আর এমন ড্রাঙ্ক অবস্থায় জিংইয়ন যখন শিনফাইয়ের ফ্রেন্ডের কাছে যায়, শিনফাই তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়, কারণ তার মনে হয়েছিল সে কিছু তার ক্ষতি করবে। এরপর আমরা তাদেরকে বাসায় দেখি, যেখানে তারা রেস্ট করছিল, অ্যান্ড কথা বলতে বলতেই ইফাই তাকে তার ওয়েডিং হল ক্যান্সেল করার ব্যাপারটা বলে। আর এটাও বলে আমার এক ফ্রেন্ডের ডিনার পার্টি দেওয়ার জন্য কোনো জায়গা চাই, তাই তুমি যদি চাও ওই হলটির বুকিং আমাকে দিয়ে দাও, আমি তোমাকে টাকাও পে করে দিচ্ছি। যা শুনে তো শিনফাই অনেক হ্যাপি হয়ে যায়। এদিকে জেংইয়নকে আমরা বাসায় দেখি, যখন তার সকালে ঘুম ভাঙে, তার শোল্ডারে আঘাত দেখে তার মম জিজ্ঞাসা করে তোমার আঘাত লাগলো কি করে, বাট সে এতই কাল ড্রাঙ্ক অবস্থায় ছিল যে তার এই ব্যাপারে তো মনেই নেই। আর তার মমকে মিথ্যে বলে দেয় আমি সকালে বাথরুমে স্লিপ হয়ে গিয়েছিলাম। এদিকে আমরা শিনফাইকে দেখি সে একটি নতুন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল, বাট এখানেও সে রিজেকশনই পায়। বাইরে আসার পর তার ফোনে মেসেজ আসে যে খুব তাড়াতাড়ি তার ক্রেডিট কার্ড ব্লক হতে চলেছে। এটা দেখে সে অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ তার এখনও অনেক লোন বাকি আছে। বাসায় ফিরে আবারও সে নতুন কোনো জবের খোঁজ করছিল। আর যখন ইফাই তাকে এমনটা করতে দেখে, সে তাকে অফার দেয় যে তুমি বাসাটাই ক্লিন করে দাও, তুমি এই কাজে অনেক বেশি পারদর্শী, আর জন্য আমি তোমাকে পেও করব। বাট শিনফাই তো রেগে সেখান থেকেই উঠে চলে যায়। ইফাই তাকে মানানোর চেষ্টা করে আর কিছু টাকা পেও করে, যাতে সে বাসাটি রিপেয়ারিং করায়। এদিকে চ্যাংইয়ন শিনফাইয়ের ফ্রেন্ডের কাছে এসেছিল তাকে সরি বলার জন্য। বাসায় শিনফাই খাবার খাচ্ছিল, ইফাই এসে তাকে জানায় তোমার বুক করার জায়গা আমার ফ্রেন্ড নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। শিনফাই খুশি হয়ে তাকে স্যান্ডউইচ দেয় আর তার জন্য কফিও বানায়।
এরপর দুজনে কথা বলছিল। ইফাই এখানে পরে আমরা অনেক দিন হলো একসাথে আছি, মনে হয় এখন আমি তোমার রোল মডেল হয়ে গিয়েছি। শিনফাই বলে মোটেই নয়, আমি আমার রোল মডেল ফাংকে মানি। ইফাই বলে যদি তুমি তাকেই রোল মডেল মানো তাহলে তুমি সেই কোম্পানিতে আবারও জয়েন করছো না কেন? আর যা শুনে শিনফাই ভাবে হ্যাঁ এটা তো আমি ভেবে দেখিনি। আর সে নেক্সট দিনই আবারও জবের জন্য অ্যাপ্লাই করতে যায়, বাট ভেতরে যাওয়ার জন্য তো কার্ড লাগতো, আর যা এখন তার কাছে আর ছিল না। এদিকে ইফাই তার অফিসে ছিল, যেখানে তার অ্যাসিস্ট্যান্ট আছে আর তাকে জানায় আপনি যেই প্রজেক্টটিতে কাজ করছেন সেটাতে কিছু প্রবলেম চলছে, আর আমার মনে হয় আপনার পার্টনার্স কিছু ইলিগাল কাজ করছে আর তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনেও কিছু প্রবলেম ছিল। এক কথায় তারা কোম্পানির সাথে জালিয়াতি করছে, বাট আমি অবাক যে এই ব্যাপারটা বস ফাং এখনো কেন ধরতে পারেনি। ইফাই জানায় ফাং অনেক বেশি স্মার্ট আর সে এই ব্যাপারে ভালো করে জানে। তার দুজনে এটাও জানতো যে ফাং অপেক্ষা করছে কখন কোনো এমপ্লয় এই খবরটা তাকে দেবে, যাতে তিনি তার রাগ ওই এমপ্লয়ের উপর দেখাতে পারে। তাই বস ফাং অপেক্ষা করছে কখন ইফাই এটা জানতে পারবে আর বস তাকে কোম্পানি থেকে বের করে দেবে। এদিকে আমরা শিনফাইকে দেখি, সে যখন কোম্পানির ভিতরে এন্টার করে সেখানে তার ওই কালিকের সাথে দেখা হয় যে তার জন্য বকা খেয়েছিল ফাংয়ের কাছে। আর আজ ওই কালিক বদলা নেওয়ার জন্য একটি সুযোগ পেয়ে গিয়েছিল আর তার কাছে এসে তাকে ইনসাল্ট করে বলে আমি যোগ্য বলি আমি আজ এই কোম্পানিতে আছি যখন কি তুমি নেই, আর তুমি কি ভেবেছো তুমি আজ কোম্পানিতে এসে আবারও জবের জন্য অ্যাপ্লাই করবে আর তা তুমি পেয়ে যাবে? মোটেই নয়, কারণ তুমি নিজের ইচ্ছায় জব থেকে রিজাইন দিয়েছিলে। যা শুনে সে স্যাড হয় আর ফাংয়ের সাথে দেখা না করেই চলে যায়। যখন সে বাসায় ফিরে তার বাসার সমস্ত লাইট অফ দেখে, তখনই সামনে ইফাই চলে আসে যে ফেস মাস্ক লাগিয়েছিল, বাট সে তাকে ভূত ভেবে চেঁচানো শুরু করে। ইফাই তাকে চুপ করায়। শিনফাই বলে তুমি বাসার সমস্ত লাইট অফ কেন রেখেছো? ইফাই জানায় সে পিজা গরম করতে গিয়েছিল ওভেনে, বাট শর্ট সার্কিট হওয়ার কারণে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। শিনফাই তাকে বকা দেয় যে এই সামান্য সামান্য জিনিসের জন্য তুমি ইলেকট্রিক এত কেন খরচ করছো, এটাতে বিল বেশি আসবে। ইফাই তাকে জানায় আমি ডিশওয়াশের অর্ডার করেছি, বাট শিনফাই মানা করে দেয় এমন কোনো জিনিস এই বাসাতে ইউজ করা যাবে না যেটাতে ইলেকট্রিক বেশি খরচ হয়। শিনফাই তাকে শেখায় কীভাবে লাইট অন করতে হয়, বাট তখন ইলেকট্রিশিয়ান চলে আসে যাকে ইফাই কল করেছিল। সে কোনো কাজ তো করে না, বাট লেট নাইট তাকে ডাকার জন্য সে চার্জ নিয়ে নেয়। তারপর শিনফাই তাকে কিচেনে নিয়ে আসে আর কিছু কিছু কাজ তাকে শেখাচ্ছিল, বাট সে বলে এইসব কাজ আমি করতে পারবো না, বরঞ্চ এটার জন্য তুমি কাজের লোক রেখে দাও। যা শুনি শিনফাই রেখে বলে তুমি টাকার কদর একটু করো না, সেই জন্যই তুমি আজ ভিখারি হয়ে গিয়েছো আর তোমার জিএফও তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। ইফাইও রেখে যায় আর তাকে তার বিল আর লোনের ব্যাপারে মনে করিয়ে দেয়। আর শিনফাই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না এন্ড বলে দেয় তোমার মম তোমাকে শিষ্টাচার শেখায়নি। ইফাই জানায় তার মম খুব ছোটবেলাতেই মারা গিয়েছে। যা শুনে শিনফাই রিগ্রেট ফিল করে আর বলে আমার মমও অনেকদিন আগেই মারা গিয়েছে, আর তাকে সরি বলে নিজের রুমে চলে আসে, যেখানে সে একটি পার্সেল লেখে যা তার ড্যাড তার জন্য পাঠিয়েছিল, যেটাতে অ্যালবাম রাখা ছিল। আর তার ড্যাড তার জন্য একটা লেটার লিখেছিল যাতে লেখা ছিল আমি তোমাকে সাপোর্ট করি, আর যেহেতু তুমি একটি বড় সিটিতে একা থাকো তাই যখনই মন চাইবে বাসায় চলে এসো, কারণ তুমি খুব তাড়াতাড়ি হাউস ওয়াইফ অ্যান্ড পরে কারোর মম হয়ে যাবে, তখন কি বুড়ো বাপের কথা তোমার আর মনে পড়বে। লেটারটি পড়ে তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে ড্যাডকে কল করে। ড্যাডও বুঝতে পেরে যায় যে তার মেয়ে স্যাড আছে। এখানে শিনফাই জানিয়ে দেয় বাংয়ের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। ড্যাড তাকে ব্রেকআপের কারণ জিজ্ঞাসা করে, বাট সে আসল কারণ বলে না। এরপর সে অ্যালবাম দেখতে দেখতেই বাইরেই ঘুমিয়ে যায়। আর ইফাই তাকে দেখে ব্ল্যাঙ্কেট দিতে যায়, আর তখনই তার নজর পড়ে ওই অ্যালবামটিতে যেখানে শিনফাই তার মমের সাথে ছিল, যা দেখে তার নিজের মমের কথা মনে পড়ে যায়। আর রুমে এসে মমের ফটো দেখে মমকে অনেক বেশি মিস করছিল। নেক্সট ডে সে নিজে ব্রেকফাস্ট বানায় আর শিনফাইকে বলে এটা আমার তরফ থেকে ট্রিট ভাবতে পারো তুমি। সে বলে শপিং আমি করে নিয়ে এসেছিলাম, তাই এটাকে ট্রিট বলা যায় না। এদিকে শিনের অফিসে সবাই অনেক বেশি তাড়াহুড়োতে ছিল। তখনই এক কালিক এসে তাদেরকে কথা শোনায়, কারণ তাদের কাজে অনেক ভুল ছিল। আর এখানে সবাই শিনফাইকে মিস করছিল, কারণ সেই একমাত্র অফিসে মাল্টি ট্যালেন্টেড মেয়ে ছিল যে সব কাজেই পারদর্শী। এদিকে বাসায় আমরা শিনফাইকে দেখি সে তার ফ্রেন্ড দাংইউর সাথে দেখা করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, বাট তার কোনো আউটফিটই পছন্দ হচ্ছিল না, তাই সে বারবার তার ড্রেস চেঞ্জ করছিল। আর এইসবের আওয়াজ শুনে ইফাই বাইরে আসে, বাট সে শিনফাইকে কিছু বলতে পারে না, কারণ যখন সে শিনফাইকে দেখে তার অনেক বেশি সুন্দর লাগে তাকে। এরপর আমরা তাদের দুজনকে একসাথে দেখি, যেখানে শিনফাই তার রিজিউম দেখাচ্ছিল আর বলছিল আমি আবারও ফাং ইমপ্রেস করে ওই অফিসে জব পেতে চাই।
বাট দাংইউন বলে এই রিজিউমটা তোমার ইফাইকে দেখানো দরকার, সেই কাজে অনেক পারদর্শী। বাট শিনভাই তো তার হেল্প নিতে চাইছিল না, তাই সে মানা করে দেয়। বাসায় যখন সে আসে সে দেখে ইফাই তাকে জিজ্ঞাসা না করে একটি নতুন দরজা লাগাচ্ছে। এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে ইফাই বলে তুমি বেশিরভাগ টাইমই আমাকে ডিস্টার্ব করতে থাকো, তাই আমি এটা লাগাচ্ছি। এদিকে দাংইও যখন বাসায় ফিরে সে তার বয়ফ্রেন্ডের শু দেখতে পায় যেটাতে অনেক বেশি মাটি লেগেছিল। ইভেন তো সেখানে একটি রিংও পড়েছিল। সে তা আঙুলে পরে চেক করে, বাট তা তো তার সাইজে ছিলই না। তাই তার বয়ফ্রেন্ডের উপর তার সন্দেহ হয় যে লু হয়তো তার সাথে চিট করছে। আর যখন সে শাওয়ার নিয়ে বাইরে আসে দাংইয়ংকে দেখে সে অনেক বেশি খুশি ছিল আর তার ক্লোজ গিয়ে তাকে কিস করতেই যাচ্ছিল। তখন সেই রিং বক্সটা নিয়ে সে তাকে হিট করে আর তাকে নানান ধরনের প্রশ্ন করা শুরু করে। বাট লু জানায় আমি তো আজ তোমাকে প্রপোজ করব বলে ভেবেছিলাম, ইভেন তো এটার জন্য আমি প্র্যাকটিসও করেছিলাম। আর সেই প্র্যাকটিসের ভিডিও সে তাকে দেখায়, যা দেখে তো দাংইয়ং অনেক বেশি হাসে। আর লু এখানে তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। দাংইয়ংও তা অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে আমরা শিনফাইকে দেখি যে কুকিং করার পর ইফাইকে ডাকে একসাথে খাবারের জন্য। বাট ইফাইয়ের এটা অদ্ভুত লাগে, কারণ শিনফাই তাকে দেখে স্মাইল করছিল। ইফাই খাওয়ার পর হয়তো শিনফাই তাকে ডিশেস ওয়াশ করার জন্য বলবে, তাই খাওয়ার টেবিলে বসার পরেই সে বলে দেয় আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, আর খাওয়া শুরু করে। বাট তখনই শিন বলে আমার তোমার থেকে একটি ফেভার চাই, যা শুনে তো ইফাইয়ের গলাতে খাওয়ারই আটকে যায়। সেভাবে হয়তো সে খাবারে কোনো পয়জন মিশিয়েছে। শিনপাই তাকে বোঝায় আর বলে এরকম কিছুই নয়, আমার একটা ছোট্ট হেল্প চাই। আমি চাই আমার রিসার্চ পেপার তুমি চেক করো আর সেখানের ভুলটা আমাকে দেখাও। যা শুনে ইফাই বুঝতে পারে যে সে আবারও ফাংকে ইমপ্রেস করে কোম্পানিতে জয়েন করতে চাইছে। আর এই সুযোগটা ইফাই কাজে লাগিয়ে বলে সামান্য এই ডিনারে তো আমি তোমার হেল্প করতে পারবো না, তার জন্য বড় কোনো ট্রিট দিতে হবে তোমায় আমাকে, আর তুমি আমাকে টিচার বলে ডাকবে। শিনপাইও তার এই শর্তে রাজি হয়ে যায় আর তাকে ল্যাপটপ দেয় রিজিউম চেক করার জন্য। খাওয়ার পর সে ল্যাপটপ নিয়ে রুমে চলে আসে আর যা চেক করতে করতে সে কিছু ভুল দেখতে পায়। আর অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে আমি সিনলি ফাং প্রজেক্টটি ফিগার আউট করে নিয়েছি, তাই তুমি বাকি টিম মেম্বারদেরকে বলে দাও তাদের কাজ নর্মাল রাখতে, আর বাকিটা আমি সামলে নেব। এরপর সে ল্যাপটপ নিয়ে শিনফাইয়ের কাছে আসে আর তাকে ভুলটা দেখায়। শিনফাইও তার ভুলটি চেক করে তা সংশোধন করে। এটা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। ইফাই যখন তার চোখ খুলে তখন সে শিনফাইকে কাজ করতে দেখে আর বলে আমি ফার্স্ট টাইম কোনো মেয়ে দেখলাম যে তার ব্রেকআপের পরও কোনো সিনক্রেট না করে নিজের কাজে ফোকাস করছে। শিনফাই বলে হ্যাঁ ব্রেকআপের জন্য আমি দুঃখিত, বাট আমি কাজে এত বিজি থাকি যে আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তাই এখন আমার একটাই লক্ষ্য নিজের জব ফিরে পাওয়া আর নিজেকে ভালো করে সেটেল করা। ইফাই তার কাছে সোফাতেই ঘুমিয়ে যায় আর শিনফাইয়ের কাজ করতে করতে সকাল হয়ে যায়। নেক্সট মর্নিং দাংইয়ং যাচ্ছিল শিনফাইয়ের সাথে দেখা করতে, বাট তখনই তার বয়ফ্রেন্ড তাকে আটকায় আর বলে তুমি আমার দেওয়া রিংটি পরনি কেন। দাংইয়ং বলে রিসেন্টলি শিনফাইয়ের ব্রেকআপ হয়েছে, তাই আমি এই খবরটা তাকে পরে জানাতে চাই। এইদিকে আমরা শিনফাই আর এক ফ্রেন্ডকে দেখি যে তার সাথেই দেখা করতে যাচ্ছিল। তখনই জ্যাংইয়ন তাকে মেসেজ করে সরি বলে, বাট সে তার মেসেজ ইগনোর করে। আর এটা দেখে তো জ্যাংইয়ন অনেক বেশি স্যাড হয়ে যায়। এরপর আমরা শিনভাইকে তার ফ্রেন্ডের সাথে দেখি, তারা একসাথে এখানে লাঞ্চ করছিল। শিনভাই জানায় আমি আবার এইচিং গ্রুপ জয়েন করতে চাই। দাংইয়ং বলে যদি তুমি আবারও কোম্পানিতে জয়েন করো তাহলে তোমাকে এইচিং গ্রুপে আবারও কাজ করতে হতে পারে, যেটাতে এখন ইফানের কোম্পানি কাজ করছে। তাই এমন সিচুয়েশনে বাকি স্টাফরা তোমার আর ইফাইকে নিয়ে রিউমার ছড়াতে পারে। এদিকে ইফাই যখন কাজ করছিল সে বাংয়ের ব্যাপারে জানতে পারে বাংও হেজিং প্রজেক্টে কাজ করছে। এটা জানার পর তার অবাক তো লাগে, আর সে এটাও ভাবে নিশ্চয়ই বাং এই ব্যাপারে শিনকে জানায়নি, আর যদি সে জানাতো তাহলে শিন ওই কোম্পানিতে ফিরে যাওয়ার জন্য এত পরিশ্রম করতো না। এদিকে শিনফাই অ্যান্ড তার ফ্রেন্ডরা একসাথে ড্রিঙ্ক করছিল। তখন শিনফাইয়ের ফ্রেন্ডের কাছে জ্যাংইয়নের মেসেজ আসে যে তাকে গেমে হেল্প চাইছিল। অ্যাকচুয়ালি তারা দুজনেই জানতো না যে তারা কার সাথে কথা বলছে। শিনের ফ্রেন্ড গেমে আইডি একটি ছেলের নামে বানিয়ে রেখেছিল, তাই চ্যাংইয়নের মনে হচ্ছিল সে কোনো ছেলের সাথে কথা বলছে। চ্যাংইয়ন যখন জানতে পারে সে তার হেল্প করার জন্য রাজি হয়ে গিয়েছে সে অনেক হ্যাপি হয়। তাই আমরা দেখি দাংইয়নের বয়ফ্রেন্ড তাকে নিতে এসেছিল, তাই সে তার সাথে চলে যায়। আর সিনের দ্বিতীয় ফ্রেন্ডটি তাকে ওয়াইন দিয়ে সেও সেখান থেকে বাইরে চলে আসে। এখানে তার চ্যাংইয়নের সাথে দেখা হয় যে তাকে বলে তুমি এখানে কি করছো। তাই ম্যাংইয়নও জানিয়ে দেয় যে সে সিয়ানের সাথে গিয়েছিল। এখানে চ্যাংইয়ন ওই দিন ড্রাঙ্ক অবস্থায় যা করেছিল তার জন্য সে আবারও তাকে সরি বলে আর তাকে কোনোদিনও তার সাথে ডিনার যেতে বলে। তারপর সে ইফাইয়ের ফ্ল্যাটে আসে আর ইফাইকে সবকিছু জানিয়ে বলে তুমি কি শিনফাইয়ের থেকে ম্যাংইয়নের নাম্বার নিয়ে
আমাকে তা দিতে পারবে। বাট ইফাই এই কাজের জন্য মানা করে। নেক্সট টাইম ম্যাগিও অফিসে গিয়ে সিনফাই দেওয়া রেজিউমেন্ট লেটার রেখে দিয়ে আসে আর সিনফাইকে মেসেজ করে ইনফর্ম করে দেয়। বাট আমরা দেখি সিনফাই যে কালিকের সাথে ঝগড়া হয়েছিল সে ওই রিপোর্টটি ওখান থেকে সরিয়ে দেয়। রাতে ইফাই বাসায় ফেরে আর তাকে কাপ নুডলস খেতে দেখে বকা দেয় এবং বলে তোমার হেলদি ফুড খাওয়া দরকার, আর অনেক খাওয়ারও অর্ডার করে সে। তারা একসাথে এখানে ডিনার করছিল। খেতে খেতেই ইফাই তাকে তার রেজিউমেন্ট লেটারের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে ম্যাঙ্গিউনের হাত দিয়ে আমি তা ফাংয়ের অফিসে রাখিয়ে দিয়েছিলাম। যা শুনে ইফাই তাকে বোঝায় তুমি নিজেকে এই রিপোর্টটি দিতে পারতে, তাতে তোমার ইমপ্রেশন বজায় থাকতো। তাই নেক্সট ডে সে নিজে গিয়ে তার রেজিউমেন্ট লেটার ফাংকে দেয় আর এটাও জানায় যে আমি আগের দিন ম্যাঙ্গিউনের হাত থেকে আপনার জন্য রেজিউমেন্ট লেটার পাঠিয়েছিলাম, বাট তার কোনো রিপ্লাই আমি পাইনি, তাই আজ আমি নিচের থেকে এসেছি আপনাকে এটা দেওয়ার জন্য। বাট ফাং তার এই কথার কোনো অ্যান্সার দেয় না, কারণ সে এখনও সিনফাইয়ের ওপর অনেক বেশি রেগেছিল। অফিসে ফিরে ফাং সেই এমপ্লয়কে ডেকে বকা দেয় আর বলে সিনফাই যে কোনো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য পাঠিয়েছিল তা তুমি আগে কেন জানাওনি আমায়। সিনফাই যখন বাসায় ফেরে ইফাই তাকে জানায় আমি গ্রসারি শপিং করে নিয়ে এসেছি, তাই আমি চাই তুমি ডিনার বানিয়ে নাও। তারপর তারা একসাথে বসে ড্রিঙ্ক করছিল। সিনফাই বলে যেহেতু আমরা সিঙ্গেল তাই আমার মনে হয় না আমাদের একসাথে থাকাটা ঠিক হবে। তোমার ফাদারও তো এই সিটিতেই থাকে, তাই তুমি সেখানে কেন চলে যাচ্ছ না। ইফাই জানায় যখন আমার মম অসুস্থ ছিল ড্যাড আমাদেরকে একা ছেড়েই চলে গিয়েছিল, আর সেই জন্যই ওই সময় আমার মম মারা গিয়েছে। যা শুনে সিনফাই স্যাড হয়ে কান্না করা শুরু করে দেয় আর জানায় আমার মম যখন বেঁচে ছিল আমাকে বোঝাতো যে ভালো কোনো জব করে সেটেল হতে, বাট আমি আমার ডেটের চোখ করে মমকে অনেক বেশি হার্ট করেছি, আর যা এখন ভেবে আমার অনেক বেশি কষ্ট হয়। আর সে কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তাই ইফাই তাকে তুলে রুমে নিয়ে আসে, এরপর সে তার রিপোর্ট চেক করতে বসে পড়ে। নেক্সট ডে যখন তারা কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল এখানে ভুল করেই তারা দুজনে একটু বেশি ক্লোজ চলে আসে। এরপর ইফাই তো সেখান থেকে চলে যায়, বাট সিনের কাছে ফাংয়ের মেসেজ আসে যে আমি তোমার সাথে দেখা করতে চাই, তাই এখনই অফিসে আসো। এদিকে ফাং অফিসে তার এমপ্লয়ীদেরকে বকাঝকা দিচ্ছিল তাদের কাজের ঢং দেখে। অফিসে যখন সিনফাই আসে তারও এই ঝগড়ুটে কলিগস তাকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। এদিকে ইফাই তো মিটিংয়ে ছিল, বাট তার সম্পূর্ণ মনোযোগ ছিল তার ফোনে, যেখানে সে সিনফাইকে মেসেজ করে যাচ্ছিল যে আজ রাতে তারা কি খাবে। তখনই হঠাৎই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়, তাই সে ওয়াশরুমে চলে আসে আর এখানে থেকেই সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে ডিসকাস করে যাচ্ছিল যে ফাংকে এক্সপোজ করার তার প্ল্যানটি ব্যর্থ হয়েছে। বাট যেহেতু সে সিনফাইয়ের রিসার্চ পেপার অ্যাকসেপ্ট করেছে তাই সে সিনকে সামনে রেখে নিজের কাজ গুছিয়ে নেবে। তাই সে ডিসাইড করে ফাংয়ের দেওয়া এগ্রিমেন্ট সে সাইন করবে না আর হেডকোয়ার্টার গিয়ে কিছু রেকর্ড সেখান দিয়ে নিয়ে আসবে, কারণ এই রেকর্ডস থেকে ইফাইয়ের প্রজেক্টে কিছু প্রবলেম আসতে পারতো। আর সে চাইছিল না এইসব রেকর্ড সিনফাই পেয়ে যাক, কারণ যদি এমনটা হয় ফাং ইজিলি সমস্ত দোষ তার ঘাড়ে চাপিয়ে নিজের রাস্তা পরিষ্কার করে নেবে। এদিকে ফাং সিনকে অফিসে তো ডাকে আর তার প্রজেক্টে প্রশংসাও করে, বাট তাও সে বলে আমরা তবু তোমাকে এখন কোম্পানিতে জয়েন করতে পারছি না। সিন সেট হয়ে বাসায় ফিরে আসে আর সে ভাবছিল এখানে আমাকে যে কোনোভাবে আমার প্রজেক্টের ফাইনান্সিয়াল রেকর্ড দেখতে হবে যা তাকে ইফাই দেখার থেকে আটকাচ্ছিল। আর ফাং চাইছিল সিনফাই যেন তার এই প্রজেক্টের রেকর্ডটি পায়। এরপর ইফাই মিস্টার লিয়ানের সাথে দেখা করতে যায় অ্যান্ড সে মিথ্যে বলে শিয়ানের প্রমোশনের জন্য তাকে নাকি একটি বিজনেস ট্রিপে যেতে হবে, তাই তার রেকর্ডের অনুমতি প্রয়োজন। আর যেহেতু মিস্টার লির ইফাইয়ের সাথে ভালো সম্পর্ক ছিল তাই এটার অনুমতিও তিনি দিয়ে দেয়। এদিকে আমরা সিনফাইকে দেখি সেও ঠিক একই জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করছে যেখানে ইফাই যাচ্ছিল, বাট সেই শহরে যাওয়ার জন্য টিকিট আর হোটেলের দাম দেখে তো সে হ্যাবাজাকাই খেয়ে যায়, কারণ তার কাছে এখন এত টাকা ছিল না। এদিকে আমরা বাং আর মিস লিফাইকে একসাথে দেখি যেখানে লিফাই তার ড্যাডের বার্থডের জন্য প্ল্যানিং করছিল, আর যখন সে জানতে পারে বাং তার ড্যাডকে সাপ্লিমেন্ট গিফটে দেবে সে বলে এইসবের কোনো দরকার নেই, আমি শুধু চাই তুমি আমার সাথে থেকো, বাকি কিছু আমি সামলে নেব। নেক্সট ডে সিনফাই ইফাইয়ের থেকে লুকিয়েই ট্রিপের জন্য বেরিয়ে যায়, বাট এয়ারপোর্টে আবারও তাদের দেখা হয়ে যায়। সত্যি এদের দুজনকে দেখে তো এবার আমার মনে হচ্ছে সত্যিই পৃথিবী গোল, কারণ তারা যেখানেই যাচ্ছে তাদের দেখা হয়ে যাচ্ছে। ওয়েল এখানে শিয়ান বুঝতে পারে ইফাই রেকর্ডের জন্যই যাচ্ছে। ইফাই তাকে বলে তুমি যদি চাও আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে বিজনেস ক্লাসে আমার সাথে যেতে পারো, বাট সিনফাই বলে তার কোনো দরকার নেই, আমি ইকোনমিক ক্লাসেই যেতে পারবো। এদিকে ফাংকে ইনফর্ম করা হয় যে সিনফাই রেকর্ডের জন্য ট্রিপে যাচ্ছে, বাট সে তাকে আটকানোর কোনো রকম পরিকল্পনা করে না, কারণ ফাং তো এমনটাই চাইছিল। এরপর আমরা সিনকে দেখি যে তার সিটে বসেছিল, বাট ইফাই বিজনেস ক্লাস সিট
এক্সচেঞ্জ করে শিনের পাশে এসে বসে যায়। শিন তাকে দেখে হেসে বলে, তুমি কি চাইছো না আমি ট্রিপে মজা না করে তোমার সাথে রেকর্ড খুঁজি? ইফাই তাকে এই ব্যাপারে কিছু না বলে শুধু এটাই বলে, প্লেন টেক ওভার হওয়া পর্যন্ত তাকে ভাবার টাইম দেয় যে সে তার সাথে আসবে কি না। নেক্সট সিনে আমরা চ্যাংইয়নকে দেখি, যেখানে তার মম ড্যাডের সাথে যে ডিনার করছিল আর মম ড্যাড চাইছিল সে ব্লাইন্ড ডেটে যাক, কারণ এখন মম ড্যাড তাকে তার গেমিংও সাপোর্ট করছে, বাট তারা শুধু এটাই চায় যাতে চ্যাংইয়ন কোনো গার্লফ্রেন্ড পটিয়ে নিক। আর যখন এখানে আন্টি তার এক বান্ধবীর মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে যেতে বলে, সে একটু বিরক্ত হয়েই বলে, মম আমি একজনকে লাইক করি। এদিকে ফ্লাইটে শিনভাই কাজ করতে করতে ইফায়ের কানে মাথা রেখে ঘুমিয়ে যায়। আর যখন ফ্লাইট ল্যান্ড করে শিনভাই ডিসাইড করে সে ভ্যাকেশনে যাচ্ছে। ইফায়ও তার ডিসিশনে সম্মতি জানায় অ্যান্ড তাকে সাবধানে যেতে বলে। এরপর সে রেকর্ড চেক করতে আসে, বাট এখানে যখন সে চেক করে সে ওই রেকর্ডটি পায় না যা তার দরকার ছিল। এরপর যখন সে শিনের প্রোফাইল চেক করে সেখানে শিয়ান নামের একটি ছেলেকে দেখে যে কয়েকদিন আগেই শিনকে ফলো করেছে। আর এই সিয়ান নামের ছেলেটিকে দেখে তার মনে পড়ে এই ছেলেটি তো তাদের কোম্পানিতে ম্যানেজার ছিল, তাই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে শিয়ানের অ্যাড্রেস নেয় আর পরের দিনই তার সাথে দেখা করতে সেখানে যায়। আর শিয়ানকে ওই রিপোর্টের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে তার সাথে কপারেট করতে মানা করে দেয়। আর এটাও জানায় কয়েকদিন আগে এই ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য একটি মেয়েও এসেছিল তার কাছে। ইফাই যখন ভেতরে গিয়ে দেখে সেখানে শিনভাই ছিল, যাকে দেখে সে আপসেট হয় আর বলে, তুমি তো ভ্যাকেশনে যাবে বলেছিলে তাই না? শিনভাই তাকে বলে, আমিও এখানে রেকর্ড খোঁজার জন্য এসেছি। এরপর তারা দুজন শিয়ানের ছেলের সাথে খেলা করছিল আর তারা নোটিস করে শিয়ানের ছেলের কোনো একটি অসুখ আছে আর সেই জন্যই শিয়ান কোম্পানি ছেড়ে ভিলেজে শিফট হয়ে গিয়েছে। এই ব্যাপারে যখন ইফাই শিয়ানকে জিজ্ঞাসা করে সে কিছুই বলে না, উপরন্তু তাদেরকে বাসা থেকে বের করে দেয়। আমরা তাদেরকে দেখি যেখানে তারা ক্যাম্পিং করছিল অ্যান্ড শিনভাই ইফাইয়ের জন্য নুডলস বানিয়েছিল। আর তখনই ভিলেজের লোকেদের চেঁচামেচি শোনা যায়। অ্যাকচুয়ালি এই ভিলেজের এক বাসার ছোট্ট ছেলে পাহাড়ের দিকে গিয়েছিল, বাট সন্ধ্যা হয়ে গেল এখনও সে বাসায় ফেরেনি। আর আমরা জানতে পারি ওই ছেলেটি শিয়ানের ছেলের বেস্ট ফ্রেন্ড ছিল। আর এখানে শিয়ানের ছেলে ইফাই আর শিনভাইয়ের হেল্প নিয়ে ওই পাহাড়ের দিকে যায় তার ফ্রেন্ডকে খোঁজার জন্য। আর তারা তাকে পেয়েও যায়, তাই তারা খুশি ছিল। তখন শিয়ান আসে আর রেগে নিজের ছেলেকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। ইফাই তাকে আটকায় আর বলে, তোমার কি মনে হয় না তুমি তোমার ছেলের সাথে একটু বেশি রুড বিহেভ করছো? ইফাই তাকে এক ডক্টরের নাম্বার দেয় যে চাইল্ড স্পেশালিস্ট ছিল অ্যান্ড তার ফ্রেন্ডও। আর এখানে ফাইনালি সিয়ানও তাদের হেল্প করার জন্য রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি তারা কার ড্রাইভ করে যাচ্ছিল আর ইফাই শিনভাইকে বলছিল যে এই পাহাড়ি এলাকায় অনেক ভূতেদের খপ্পরে অনেকে পড়েছে যারা সামনে দাঁড়িয়ে কার আটকানোর চেষ্টা করে, যা শুনে তো শিনের অনেক বেশি ভয় লাগে। এরপর রাস্তায় যখন যাচ্ছিল শিন নোটিস করে ড্রাইভ করতে করতে ইফাই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে তাকে কিছুক্ষণ রেস্ট করতে বলে। বাট ইফাইয়ের তো ডাউট হচ্ছিল শিন কি আদৌ ড্রাইভ করতে জানে কিনা, বাট অনেক বলার পর ইফাই ফাইনালি রাজি হয়ে যায়। আর আমরা দেখি শিনভাই ড্রাইভ করছিল আর ইফাই রেস্ট নিতে নিতে 1 ঘন্টা হয়ে যায়। যখন সে ঘুম থেকে ওঠে শিনের মনোযোগ ডাইভার্ট হয়ে যায় আর কার অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে, বাট এই চক্করে তাদের কার এক জায়গায় ফেসে গিয়েছিল, তাই তাদেরকে এখানেই কাল সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা অনেক বেশি ছিল। শিন এখানে এক্সারসাইজ করা শুরু করে দেয়। ইফাই তাকে বলে, এটা তুমি কি করছো? মনে হচ্ছে রাতের বেলা কোনো বাঁদর নাচানাচি করছে পাহাড়ের ওপর। এই ব্যাপারটা নিয়ে দুজনেই হাসাহাসি করছিল আর ভুল করেই শিন পড়ে যাচ্ছিল। ইফাই তাকে সামলায়, বাট দুজনে কোনো রিয়াকশন না করে ঘুমাতে চলে যায়। নেক্সট সকালে তাদের ঘুম ভাঙে কোনো গাড়ির আওয়াজে। ইফাই তাড়াতাড়ি করে শিনকে জাগায় আর ওই কারকে দাঁড় করায় আর ওই কারের ওনারকে তাদের হেল্প করতে বলে, যার দ্বারা তাদের কার ঠিক রোডে চলে আসে। তখনই শিনের কাছে শিয়ানের মেসেজ আসে যে তাকে অরিজিনাল ডাটা পাঠিয়ে দিয়েছিল, যা দেখে তারা দুজনেই খুশি হয়ে যায়। এরপর আমরা তাদেরকে এয়ারপোর্টে দেখি যেখানে শিন বসে নুডলস খাচ্ছিল। ইফাই তার কাছে এসে তাকে অনেক খাওয়ার ফুড গিফট করে। শিনভাই বুঝতে পারছিল না ইফাই এমনটা কেন করছে। সে বলে, আমি এইসব ফ্রিতে পেয়েছিলাম তাই ভাবলাম তোমাকে দিয়ে দিই। আর সাথে সাথে এটাও বলে, তুমি আমায় বলেছিলে তুমি টেস্টি ডিনার বানিয়ে আমাকে খাওয়াবে। শিনভাই জানায় ফাং এখনও আমাকে কোম্পানিতে জয়েন করেনি, তাই সেলিব্রেশন করার জন্য কোনো পয়েন্ট নেই। তখনই মিস্টার জিয়ানের মেসেজ আসে ইফাইয়ের কাছে আর তাকে জানায় তোমার ড্যাড ইনজার্ড হয়ে গিয়েছে, যা শুনে সে টেনশনে পড়ে যায় আর তাড়াতাড়ি তার ড্যাডের সাথে দেখা করতে চায়। এখানে আসার পর সে দেখে তার ড্যাড তো সম্পূর্ণভাবে সুস্থ ছিল আর সে রেগে যায় কারণ মিথ্যে বলে ড্যাড তাকে বাসায় ডেকেছে।
ড্যাড তাকে জানায় আমি পড়ে গিয়েছিলাম আর আমার অ্যাঙ্কেলে আঘাতও লেগেছিল। এরপর ড্যাড তাকে লাঞ্চের জন্য রাজি করিয়ে নেয়। আর যখন সেখানে লাঞ্চ করছিল, ড্যাড তাকে জানায় আমি কয়েকদিন ধরেই তোমার কোম্পানির উপর নজর রাখছি, কারণ সেখানে এমপ্লয়ীদের উপর আমার সন্দেহ ছিল। অ্যাকচুয়ালি ইফাইয়ের কোম্পানি আজকাল লসে চলছে। ড্যাড বলে তিনি তার কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, কারণ যদি তাদের কাছে দুটো কোম্পানি থাকে তাহলে প্রফিট তো তাদেরই হবে। বাট ইফাই ড্যাডের হেল্প নিতে মানা করে দেয়। ড্যাড এখানে তাকে তার আর গুইয়ে রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইফাই জানায় তার সাথে তার অনেকদিন আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে। ড্যাড বলে আমি খুশি হলাম, কারণ প্রথম থেকে ওই মেয়েটিকে আমার একদমই পছন্দ ছিল না। অন্যদিকে মিস লিয়াওয়ের ড্যাড আজ বার্থডে পার্টি রেখেছিল, আর মিস লিয়াও বাংয়ের সাথে তার ড্যাডের আলাপ করায়। এখানে সে তার ড্যাডের জন্য গিফট হিসাবে গোল্ড কালার গ্লাভস নিয়ে এসেছিল, বাট সে যখন সেটা খোলে সেখানে একটাই গ্লাভস রাখা ছিল, যা তাদের সামনে সে বলে দেয়। মিস লিয়াও বলে গোল্ড কালার জন্য একটাই গ্লাভস ইউজ করা হয়। এরপর সে বাংলার তার ড্যাডকে কথা বলার জন্য একা ছেড়ে দেয়। এদিকে আমরা বাসায় শিনফাইকে দেখি। যখন ইফাই বাসায় ফেরে সে তাকে তার ড্যাডের হেলথের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইভেন তো সে তার হাত ধরে ডাইনিং টেবিলে এনে বসায় আর স্যুপ সার্ভ করে যাতে সে বেটার ফিল করে। আবার এসে তার কাজে লেগে যায়। এদিকে বাং আর মিস লিয়ানকে আমরা একসাথে দেখি, যেখানে লিয়ান তাকে বলছিল আমার ড্যাড তোমাকে খুব তাড়াতাড়ি কিছু টাস্ক দেবে, তাই তোমার কাছে এটাই সুযোগ আমাদের রিলেশনশিপটাকে পাবলিক করার জন্য। যা শুনে বাং নার্ভাস ফিল করে। নেক্সট ডে শিনফাই গ্রসারি নেওয়ার জন্য বাইরে চলে যায়। আর যখন ইফাই ঘুম থেকে ওঠে সে শিনফাইয়ের ল্যাপটপ দেখে যা অন ছিল অ্যান্ড তাতে রিপোর্ট রেডি করা ছিল। আর যখন তা চেক করে তাতে কিছু ভুল ছিল যা সে সংশোধন করে। আর সাথে সাথে এই শিনফাইয়ের রাখা খাওয়ারও শিখে নেয়। যখন শিনফাই মার্কেট থেকে ফিরে এসে তার রিপোর্টটি চেক করে তাতে কিছু চেঞ্জেস ছিল আর যা ইফাই করেছিল। আর সেখানে একটি নোটও রাখা ছিল যা ইফাই তার জন্য ছেড়েছিল, যাতে লেখা ছিল আমি এই হেল্পটি করলাম কাল রাতের ডিনারের জন্য। নেক্সট ডে মর্নিং যখন সে ব্রেকফাস্ট বানাচ্ছিল সেখানে ইফাই এর ড্যাডের দেওয়া কাপটি ইউজ করে। আর যখন ইফাই তার তৈরি ব্রেকফাস্ট খায় তার অনেক বেশি টেস্টি লাগে। তারপর সে অফিসে চলে আসে, যেখানে আজ ফাংয়ের সাথে তার একটা মিটিং ছিল। আর সে নোটিস করে ফাং এখানে মিটিংয়ের মাঝে কথা বলতে বলতে অনেকবারই আটকাচ্ছিল, তাই মিটিং শেষে এসে তাকে তার কেবিনে ডাকে কফি খাওয়ার জন্য। আর যখন ফাং সেখানে আসে ইফাই তাকে ডাইরেক্ট জিজ্ঞাসাই করে নেয় মিটিংয়ের মাঝে তুমি কথা বলতে বলতে এতবার আটকাচ্ছিলে কেন। ফাং বলে এটা তোমার ভুল ধারণা। ইফাই তার প্রজেক্টের প্রশংসা করে যা শিনফাই বানিয়েছিল, আর সেখানে শিনের ব্যাপারেও প্রশংসা করে যে শিন খুবই ট্যালেন্টেড এক মেয়ে, সে আপনার থেকে কত বেশি ইন্সপায়ার্ড, সে আপনাকে রোল মডেল মানে। ফাং তাকে জিজ্ঞাসা করে তুমি শিনের এত হেল্প কেন করছো। আর এটা বলার সাথে সাথেই ফাং আন্দাজ লাগায় এই রিপোর্টটি রেডি করতে হয়তো ইফাই তার হেল্প করেছে। বাট ইফাই জানায় আমি শিনের থেকে যা শিখেছি সেই সবের তুলনায় এই রিপোর্টটি কিছুই নয়। আর সাথে সাথে এই যে কোম্পানিতে চলা ফ্রডের ব্যাপারে তার সাথে ডিসকাস করে। ফাং বলে সে আগে থেকে এই ব্যাপারে জানে, বাট তার এটাও ভয় করছে যদি সেই অভিযোগ নিয়ে চেয়ারম্যানের কাছে যায় তাহলে তাকে তার ফল ভুগতে হবে। আর এমনটা যদি হয় তাহলে চিয়ানি প্রবলেমে পড়বে, কারণ রিপোর্ট সেই বানিয়েছিল। ফাংয়ের সাথে মিলে ইফাই একটি প্ল্যান বানায় যে সে সমস্ত ব্লেম নিজের উপর নিয়ে নেবে। বাট ফাং এমন প্রেজেন্ট করবে যেমন কি সেই ব্যাপারে কিছু জানেই না। আর সে যদি এমনটা করে তাহলে সকলকে আর স্যাক্রিফাইসও করতে হবে না, তাই ফাংও তার এই প্ল্যানে রাজি হয়ে যায়। বাসায় শিন ঘুমোচ্ছিল, তখন তার ফ্রেন্ড কল করে তাকে কিছু ব্যাড নিউজ দেয়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।